টিভির নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই ZSRM এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন সাপ্তাহিক বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং আছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে জেনে নেব মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। আর একদিন পরই সংসদ নির্বাচন, নিরাপদ পরিবেশে ভোট গ্রহণে প্রস্তুতি চলছে। রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। সব রকম শঙ্কা কাটিয়ে ভোট হবে উৎসব মুখর, প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের। প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। এবং প্রার্থিতা বাতিল হওয়ায় 10 আসনে বিএনপি বা ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী নেই। বিকল্প প্রার্থীকে সমর্থন দেয়া নিয়ে হতাশ বিএনপি। ভোটের বাকি আর একদিন। সকাল 8টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। নিয়ম অনুযায়ী ভোটের আগে 48 ঘণ্টা পর্যন্ত নির্বাচনী এলাকায় সব ধরনের প্রচারণা, সভা সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। নিরাপদ পরিবেশে ভোট আয়োজন সম্পন্ন করতে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবিবার সকাল থেকে ভোট। রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর তল্লাশি টহল চলছে। ভোটের দিন ভোটারদের কেন্দ্রে আসা ও বাড়ি ফেরা পর্যন্ত সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। শুক্রবার রাজধানীর কাকরাইলে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সব ধরনের ভীতির ঊর্ধ্বে উঠে যাতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই জন্য সমগ্র নগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই দিন ঠাকুরগাঁও এক অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক জানান, সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হবে। আর যদি কেউ শান্তি ভঙ্গের চেষ্টা করে তাকে তো সেই ব্যাপারে আমরা সেই শান্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুতি আমাদের আছে। এদিকে ঢাকা শহরের সব কেপিআই স্থাপনার নিরাপত্তার দায়িত্বে থাকবে র্যাব। বাংলাদেশ ব্যাংক, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাদুঘর সহ এরকম যত কেপিআই আছে, এই কেপিআইগুলিও যাতে কোনো ধরনের সহিংসতার শিকার হতে না পারে, কোনো ধরনের ধ্বংসযজ্ঞের শিকার না হতে পারে, এইটারও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং এটাকে আমরা বিবেচনায় নিয়েছি। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হলেও দিনভর কর্মব্যস্ত সময় পার করছেন রাজধানীর বিভিন্ন আসনের আওয়ামী লীগ প্রার্থীরা। এদিকে শেষ মুহূর্তে নির্বাচনী দিক নির্দেশনা নিয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির প্রার্থীরা। মাহিম মুস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা। উৎসব মুখর পরিবেশে ভোট হবে উল্লেখ করে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি বললেন, সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নিয়েছে ইসি। এদিকে গুরুত্বপূর্ণ কেন্দ্রের তালিকা কমিশনের কাছে নেই বলে জানিয়েছেন সচিব। 30শে ডিসেম্বর ভোটের জন্য সব প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন। 299 আসনের জন্য প্রতিটি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিটি উপজেলায়। শনিবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এসব নির্বাচনী সরঞ্জাম। ভোটের ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র তৈরির কাজ চলছে নির্বাচন ভবনে। শুক্রবার সকালে এসব জায়গা ঘুরে দেখেন প্রধান নির্বাচন কমিশনার। কোনো রকম উৎকণ্ঠা হবে না, এগুলো তারা উৎসবময় পরিবেশে এবং আনন্দ ঘন পরিবেশে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এবছরই কেবলমাত্র ব্যাপক সংখ্যক, সর্বাধিক সংখ্যক প্রার্থী এবং রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। ভোটারদের স্বাধীনতায় কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থানে থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি যেতে পারে। সকলের জন্য নিরাপত্তা, সকলের জন্য নিরাপদ অবস্থান সৃষ্টি করার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে অনুরোধ করব। এছাড়া সংবাদ সম্মেলন করে নির্বাচনের সার্বিক প্রস্তুতির কথা জানান কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। রিটার্নিং অফিসার টোটাল 66, দুজন বিভাগীয় কমিশনার
এবং ৬৪ জন জেলা প্রশাসক এবং 582 জন সহকারী রিটার্নিং অফিসার, সকল রাজনৈতিক দল এবার অংশগ্রহণ করেছেন এবং 299টি নির্বাচনী এলাকায় বর্তমানে প্রার্থীর সংখ্যা 1861 জন। আমাদের পুলিশ আনসার সংখ্যা থাকবে 6,08,000। 40,183টি কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। তবে গুরুত্বপূর্ণ কেন্দ্রের হিসেব দিতে পারেননি তিনি। প্রিসাইডিং অফিসার এবং যিনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ইনচার্জ থাকবেন, স্বাভাবিকভাবে পুলিশ কর্মকর্তা থাকবেন, উনি ব্যতীত আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। পরিসংখ্যান আমরা করি নাই। আপনি যদি এটা করতে চান তাহলে আপনি রিটার্নিং অফিসার ঢাকার কাছে যেতে পারেন। নির্বাচন কমিশনের দেয়া স্টিকার ছাড়া যন্ত্রচালিত সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। আইনি জটিলতায় প্রার্থিতা বাতিল হওয়ায় 10টি আসনে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী নেই। বিএনপির 21 জনের প্রার্থিতা বাতিল হয়েছে আদালতের নির্দেশে। এই অবস্থায় বিকল্প প্রার্থীদের সমর্থন দেওয়ার কথা ভাবলেও হতাশ জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপি। উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র গৃহীত হওয়ার আগেই মনোনয়ন জমা দেয়া, 2 বছরের বেশি সাজা পাওয়া, খেলাপি ঋণ সহ নানা কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 21 জনের প্রার্থিতা বাতিল করেছে আদালত। এ কারণে শেষ পর্যন্ত 10টি আসনে কোনো প্রার্থী নেই জাতীয় ঐক্যফ্রন্টের। বাকি আসনগুলোতে বিকল্প প্রার্থীদের সমর্থন দেওয়ার কথা ভাবছে জোটটি। আমাদের প্রার্থিতা নির্বাচন কমিশন বাতিল করে, হাইকোর্ট বাতিল করে, আর নৌকার প্রার্থী দেখি তারা ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও হাইকোর্টও বাতিল করে না, নির্বাচন কমিশনও বাতিল করে না। প্রার্থী থাকা না থাকা একেবারে সমান কথা হয়ে গেছে। আর আদালতে প্রার্থিতা হারানোর বিষয়টিকে হতাশাজনক বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আদালত যা করে তার বিপক্ষে তো কথা বলা চলে না, তাহলে আবার আদালত অবমাননা হয়। আমাদের সবকিছুই অরণ্যের রোদন, আমাদের জন্য আইন নেই। অসহায়ের মতো প্রতিদ্বন্দ্বী হইতে হবে, পরাজিত হইতে হবে, প্রতিবাদ করার আমাদের কোনো সুযোগ নেই। এবং এই পরিস্থিতি মোকাবেলা করতে গেলে যে পরিবেশ তার দাঁড়াইতে পারে সেটা হইতে পারে ভয়াবহ। সবশেষ বুধবার বাতিল হয়েছে বিএনপির 3 জনের প্রার্থিতা। আর বৃহস্পতিবার আদালতের নির্দেশে প্রার্থিতা ফেরত পেয়েছেন নারায়ণগঞ্জ 3 আসনের আজহারুল ইসলাম মান্নান। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইলিয়াস খান, আছেন সুভাষ সিংহ রায়। আলোচনায় যেতে চাই, শুরুতেই যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই, আর একদিন পরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বহু প্রতীক্ষার পর অনেক আলোচনা সমালোচনা এবং অনেক অনিশ্চয়তার পরও যে সব দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে কি যাচ্ছে না, কিংবা আমরা সেই রকম একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখতে পাবো কি পাবো না, সব ধোঁয়াশা কাটিয়ে কিন্তু আর একদিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং খুশির খবর হলো যে সংখ্যাটা দুদিন আগেও আমাদের মধ্যে ছিল, জাতীয় ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি থাকবে না সেটিও কেটে গেছে। তারাও শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকতে চায়। প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে সব রকম সংখ্যা কাটিয়ে উৎসব মুখর একটি পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো উৎকণ্ঠার বিষয় নাই এখানে। ডিএমপি কমিশনার বলছেন যে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সব রকমের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। র্যাব মহাপরিচালক বলছেন, অর্থাৎ আইন শৃঙ্খলার বিষয়টিও যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সুভাষ সিংহ রায়, আলোচনায় আপনাকে দিয়ে শুরু করতে চাই। কি মনে হচ্ছে যে কোনো প্রকার শঙ্কা ছাড়াই আমরা আসলেই একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের পথেই এগিয়ে গেলাম কিনা? 30 তারিখের নির্বাচনের দিন 8টার সময় আপনার এখানে যারা আলোচক হিসেবে থাকবেন তারা কিন্তু স্বস্তির জায়গাটা কিন্তু বলবেন। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন আমাদের কিন্তু আনন্দিত হওয়ারও অনেক বিষয় আছে। প্রথম আনন্দিত হচ্ছে গয়েশ্বর চন্দ্র রায়। তিনি দুদিন আগে তার যে রক্তাক্ত অবস্থা দেখেছি, আমি তো মনে করেছিলাম যে তিনি বেশ মারাত্মক আহত। এখন আমার একটা স্বস্তি লেগেছে যে তিনি বেশ ভালো অবস্থায় কিন্তু কথাবার্তা বলছেন। এবং তার সেই এইরকম রক্তাক্ত অবস্থায় তাকে গুলশান অফিসে দেখলাম, অন্য জায়গায় দেখলাম, তো এটার থেকে মনে হচ্ছে যে হ্যাঁ, না, তিনি বেশ সুস্থ এবং স্বাভাবিক হয়েছেন। এটা স্বস্তির ব্যাপার। আর একটি ব্যাপার হচ্ছে ভারতের একটি দৈনিকে ডক্টর কামাল হোসেন তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন যে জামাত ইসলাম যদি
এভাবে থাকতো, বিএনপি যদি এইভাবে তাদের গাঁটছড়া না বাঁধবে যদি মনে করত, আমার যদি এই ধারণাটি থাকতো তাহলে এইভাবে আমি থাকতাম না। তার মানে কি, গত 7 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের যে তরুণ ছাত্ররা 150 জন, তারা যে ডক্টর কামাল হোসেনের কাছে যে স্মারকলিপি দিয়েছিলেন, তো সেই স্মারকলিপির মর্মার্থ তিনি উপলব্ধি করেছেন। তারা বলেছিল যে আপনি এখনো সময় আছে, এদের থেকে আপনি সরে আসুন। যাক, আপনি যেই প্রসঙ্গে আলোচনা হচ্ছিল, আমি যদি ভুল না বলে থাকি, আমি কিন্তু অনেক আগে বলেছিলাম, আপনার টেবিলেই আমি বলেছিলাম যে 30 তারিখে নির্বাচন বাংলাদেশের মানুষকে একত্রিত করবে এবং 30 তারিখের নির্বাচন বাংলাদেশের তরুণ সমাজকে জাগ্রত করবে এবং তারা সেই রায়টি দিবে যেই রায়ে বাংলাদেশ বাংলাদেশেই থাকবে। তারা যারা এবার প্রথম ভোটার হয়েছেন, যারা প্রথম ভোট দিবেন, এর আগে যারা ভোটার প্রথম হয়েছিলেন 2014 সালের নির্বাচনে, তারা অনেকে ভোট দিতে পারেননি। এই ব্যর্থতা আমাদের আছে। ওটা হিসাব করলে প্রায় 4.5 কোটি। আর যদি আপনি নতুন যারা ভোট দিচ্ছেন তাদের সমগ্র ভোটের 22%, এরা কিন্তু আমাদেরকে পথ দেখিয়ে দেবে। আমি যে কথাটি একটু সামনে আনতে চাই, যে কথা এখনো হয়তো এটার বলার আর সময় নাই কিংবা প্রয়োজনও নাই, যে বিরোধী পক্ষকে সুযোগ দেওয়া হচ্ছে না, যেটা খুব জনপ্রিয় একটি বাক্য, লেভেল প্লেইং ফিল্ড। আপনার টেলিভিশন সহ সব টেলিভিশনে প্রতিদিন কি কি সংবাদ প্রচার হচ্ছে সব কিন্তু আমার কাছে রিপোর্টটি আছে, আপনাকে আমি দেখিয়েছি। কোন কোন চান, আমি আর এই বিস্তৃত বর্ণনা করতে চাই না। তারপরে দেখেন, একটি ক্ষমতাসীন দল যারা টানা 10 বছর ক্ষমতায় আছে, তাদের 445 জন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে এই ডিসেম্বর মাসে, এবং 5 জন নিহত হয়েছেন তাদের নেতাকর্মী, এবং আজকেও দুপুরবেলা জয়পুরহাটে একজন নিহত হয়েছেন। সেই হিসেব করলে 6 জন হয়ে যায়। 54টি জেলায় 121টি সংসদীয় আসনে মানে বিরোধী পক্ষ, বিশেষ করে জামাতি সন্ত্রাসীরা যে হামলা ভাঙচুর এবং তার সাথে বিএনপির যে ঘটনা ঘটে, বিস্ফোরণ এবং ওই সেই পেট্রোল বোমা নির্বাচনের মিছিলে, ঝটিকা ইলিয়াস ভাইয়ের এলাকায়, বৃহত্তর বরিশালে বানরিপাড়াতে প্রথম পেট্রোল বোমা হামলা হয়েছে। ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সভাপতি শাহ আলমের মিছিলের ওপরে হামলা হয়েছে। অসীম কুমার উকিলের মিছিলের ওপরে হামলা হয়েছে। এরকম মিছিলের উপরও তো হামলা হয়েছে, পেট্রোল বোমা আসে। আচ্ছা, তাহলে এই পেট্রোল বোমা আমাদের কি স্মরণ করে দেয়? পেট্রোল বোমা আমাদের মনে করে দেয় 2013 থেকে 2015-তে যে পেট্রোল বোমা সন্ত্রাস কারা করেছিল। এইটাই আমি বলবার চেষ্টা করছি, যে আমাদের এই যে যুদ্ধাপরাধী দল, এই দলটা বাংলাদেশের রাজনীতিতে ক্যান্সার। এই বিস্ফোরা, ক্যান্সার নয়, এই বিস্ফোরাকে আমাদের সার্জারি করার সময় এসেছে। এবং আমার ধারণা 30শে ডিসেম্বর নতুন প্রজন্মের ভোটাররা এই দায়িত্বটি পালন করবেন। জাফর ইকবাল তার লেখায় উল্লেখ করেছেন, নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য, তিনি জনমুখী এক মানুষ, জনসম্পৃক্ত মানুষ, আজীবন মানুষের সাথে থেকেছেন। তিনি একটি কথা বলেছিলেন, তার পরিপ্রেক্ষিতে ডক্টর জাফর ইকবাল বলেছেন যে জামাত ইসলামের মধ্যে মুক্তিযুদ্ধ আছে, এটা যদি তার কাছ থেকে আমাদের শুনতে হয়, তা সেটা তো আমরা তো জবাব দিতে পারছি না। 30 তারিখে যারা নতুন ভোটার হয়েছে, তরুণ ভোটার যারা আছে, সব মিলে তারা কিন্তু এটা জবাব দেবে। ইয়েস খান, নিশ্চয়ই আপনার কাছেও কিছু জবাব তৈরি হয়েছে। জবাব নাই, কিন্তু যদি এখন যে অবস্থা বাংলাদেশে নির্বাচনের 2 দিন আগে, যেমন আজকে অনেককে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন এলাকায়, যেমন আমাদের মাননীয় চিফ ইলেকশন কমিশনার, উনি খুব কি বলা যায়, খুব উচ্ছ্বাসের সঙ্গে বলেছেন যে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে 30 তারিখ নির্বাচন হবে। আমরা হয়তো, উনি বেশি খবর রাখেন, আমরা টুকটাক মিডিয়ায় যে খবর পাই বা বন্ধু বান্ধব শুভানুধ্যায়ী তাদের কাছে, নির্বাচনটিতে পুরো একপেশে করে ফেলা হয়েছে। বিভিন্ন এলাকায় যারা বিএনপি বা ঐক্য ফ্রন্টের যে অ্যাক্টিভ কর্মী, অধিকাংশ গ্রেফতার করা হয়েছে। অনেকে বাড়িঘরে থাকতে পারছে না। অবস্থাটি এমন দাঁড়িয়েছে, এমন আশঙ্কা করা হচ্ছে যে ওই দিন বিরোধী দলের যারা, বিরোধী দল মানে পার্লামেন্টের ওই মহান বিরোধী দল না, যারা সরকারও ছিল, বিরোধী দলও ছিল,
মূলত মাঠের বিরোধী দল অনেকে বলেন করুণা করে, আসলে তাও বলতে চায় না। যাই হোক, তাদের নেতাকর্মীদের এখন যে মানসিক মেন্টাল মেকআপ যেরকম হয়েছে বা মানসিক অবস্থা, অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা, গায়েবী মামলা, তারা কিন্তু ভোট কেন্দ্রে অনেকেই যাওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। আর এমন একটি অত্যন্ত সফলতার সঙ্গে আওয়ামী লীগ এটি করতে পেরেছে যে নেক্সট তারাই ক্ষমতায় আসছে। এটি কিন্তু কোনো ভোটারের কাছে গিয়ে বা জনমানুষের সঙ্গে কথা বলে এটি তারা প্রতিষ্ঠিত করেনি। সরকার এবং তার সরকারি যে কি বলা যায় প্রতিষ্ঠানগুলো রয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যদিও তারা একটি বিশেষ দলের কি বলা যায় দলের অনুকূলে কাজ করছে, পুলিশ থেকে শুরু করে অন্যান্য, যে যেমন একটু আগে একজন বললেন যে কোর্টের বিরুদ্ধে কিছু বলা যায় না, বাট কোর্টে আপনি দেখুন একজন এমপি আবার এমপি ইলেকশন করতে পারছেন না, একজন উপজেলা চেয়ারম্যান ইলেকশন করতে পারছেন না, এবং তিনি পদত্যাগপত্র দিয়েছেন বা আমি পদত্যাগপত্র দিলাম, উনি যদি গ্রহণ না করেন সেটি তো আমার ফল্ট না। এবং আমি যতটুকু জানি, দাদা আরো ভালো বলতে পারবেন, এইসব পর্যায়ে যারা পদত্যাগপত্র দেন, পদত্যাগপত্র দেয়া বা বলাটাই হচ্ছে পদত্যাগপত্র গৃহীত হওয়া, তাদেরকে আউট করে দেওয়া হচ্ছে। 17 জন প্রার্থী ধানের শীষের এখন জেলে রয়েছেন। 5 জন নারী প্রার্থীর উপর হামলা করা হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, নানা অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে। আমি বিশাল একটি ফিগার দেখেছিলাম। আরেকটি জিনিস আমাদের আগেও আমি বলেছি, আজকেও আবার বলি, যে কয়েকদিন আগে একটা পত্রিকায় রিপোর্ট এসেছিল যে সেপ্টেম্বর মাসে এত গায়েবী মামলা বাংলাদেশে হয়েছে, যার ছেলে নিয়ে চিকিৎসা আছে তার বিরুদ্ধে হয়েছে, যিনি হজ করতে গিয়েছেন তার বিরুদ্ধে হয়েছে, যিনি ওই ঘটনাস্থলের 500 মাইল দূরে ছিলেন তার বিরুদ্ধে হয়েছে। এইসব মামলা, হামলা, জুলুম, নির্যাতন করে এমন একটি অবস্থা সৃষ্টি করা হয়েছে, হয়তো নির্বাচন কমিশন চিফ তিনি আশাবাদ ব্যক্ত করতে, আশাবাদ আমরাও ব্যক্ত করতেছি, আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত, কিন্তু দিস দ্য ফার্স্ট টাইম। বাংলাদেশে আগেও বাংলাদেশের অধিকাংশ নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু নির্বাচনটি যেভাবে একপাক্ষিক করে ফেলা হয়েছে, যে শুধু একটি দল বা একটি জোট তারাই নির্বাচন করবে, অন্যরা যাতে না আসতে পারে, এমনও বলা হচ্ছে। বিভিন্ন এলাকায় যে স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন, বিশেষ করে সরকারি দল, তারা বলছেন যে আমার তো নেতার কাছে পারফরমেন্স শো করতে হবে, সুতরাং আমার সেন্টারটা কেটে ওনাকে দিতে হবে সব। এই অবস্থায় চলতেছে বাংলাদেশের নির্বাচন। আর মাত্র 2 দিন বাকি আছে, 2 দিন 1 দিন বোধহয়, কালকের পরে পরশুদিন নির্বাচন। তারপরে আমি আশাবাদী হতে চাই এই কারণে এই নির্বাচনটি বাংলাদেশের টার্নিং পয়েন্ট আমি মনে করি। এবং সিএসি বলেছেন, আমরা জানি যে সর্বাধিক দল কিন্তু এবার অংশগ্রহণ করেছে। বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হবে কিনা, বাংলাদেশের কি বলা যায় যে মানবাধিকার প্রতিষ্ঠা হবে কিনা, আমাদের কিন্তু একটি কথা মনে রাখতে হবে, কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের প্রথম চেতনা হচ্ছে গণতন্ত্র। বাংলাদেশ সেই গণতন্ত্রের অবস্থা কি আমরা কিন্তু জানি, মানুষ মুক্তি চায় আসলে। আমি আশাবাদী হতে চাই যে 30 তারিখ যদি মানুষ সুযোগ পায়, যদিও সেই সম্ভাবনা আমার কম মনে হচ্ছে সুযোগ, কারণ আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যে স্থানীয় সরকারগুলো নির্বাচন যখন হয়েছে, অধিকাংশ জায়গায় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, এগুলো কিন্তু সব আওয়ামী লীগ তাদের নিজেদের লোক নির্বাচিত করে নিয়ে আসছে এবং ভোট দখল করে, কেন্দ্র দখল করে নানাভাবে। মানে ভোটাররা আসলে স্বাধীনভাবে ভোট দিতে যেতে পারবে কিনা সেটা নিয়ে কি আপনি কোনো শঙ্কা প্রকাশ করছেন? নিশ্চয়ই। ধরুন গ্রামে 2 জন অ্যাক্টিভ কর্মী আছে বা 5 জন একটি দলের অ্যাক্টিভ কর্মী আছে, দাদা ডাইরেক্ট পলিটিক্স করছেন, তিনি জানেন, তারা কিন্তু ভোটারগুলো নিয়ে আসছেন, তাদের কিন্তু পার্সু করে যেতে, চলো তোমরা ভোট দিতে। তারাই তো ঘরেতে থাকতে পারছে না, বাইরে থাকতে পারছে না, যাদেরকে বাসায় এসে না পাচ্ছে, তার কি বলা যায়, তার পরিবার অন্যদের হুমকি দিয়ে যাচ্ছে ভোটের কাছে যেন তোমার ছেলে বা তোমার হাজবেন্ড এরা যেন না যায়, এক ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে। আর যে কথাটা আমি শুরুতে বললাম, এটি একটা সাইকোলজিক্যাল বিষয়, যে তারা প্রতিষ্ঠা করতে পেরেছে যে আওয়ামী লীগ নেক্সট ক্ষমতায় আসবে, সুতরাং কেউ ঝুঁকি নিতে চাচ্ছে না। গ্রামে গঞ্জে তো পরস্পরকে সবাইকে চিনে, যেমন ধরুন পুলিশ যায়, আওয়ামী লীগের নেতাকর্মী দেখিয়ে দিচ্ছে যে এই বাসা বিএনপির লোক, এই বাসা ঐক্যফ্রন্টের অমুক দলের লোক। মানে একটা গভীর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, যে আতঙ্কের কারণে মানুষ আসলে ভোট দিতে আসবে কিনা জানি। তারপরে আমি আশা করতে চাই যে বাংলাদেশের মানুষ বিভিন্ন কি বলা যায় বিরুদ্ধ সময় কিন্তু পার করেছে, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে। যেমন যুদ্ধের সময় অনেক সময় মনে হয়েছিল যে পাকিস্তানি প্রশিক্ষিত বাহিনীর সামনে আমরা টিকতেই পারবো না, কিন্তু মানুষ কিন্তু পেরেছে এবং তারা কিন্তু পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছে। তা আমি আশাবাদী হতে চাই যে বাংলাদেশের মানুষ আবার জেগে উঠবে। 30 তারিখ তারা ভোট কেন্দ্রে আসবে, যাকে পছন্দ হয় তাকে ভোট দিবে এবং গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের ভোটের এই সময়টাকে আপনি যুদ্ধাবস্থা বলে না, যুদ্ধাবস্থা আমি বলছি না, আমি একটা উদাহরণ দিলাম, আমি যুদ্ধাবস্থা বলছি না। যেমন এখন যে সিচুয়েশন আওয়ামী লীগ ক্রিয়েট করেছে, মনে হচ্ছে যেন এদের সামনে কোনো সেন্টার বা কোনো কেন্দ্রে বিরোধী দলের কোনো মানুষ যেতেই পারবে না। এই প্রসঙ্গে বললাম যে আমাদের বাঙালি জাতির সবচেয়ে যে বড় অর্জন আমাদের মহান মুক্তিযুদ্ধ, তখনও কিন্তু প্রথম দিকে মনে হয়েছিল যে পাকিস্তানি হানাদাররা যেভাবে একটা প্রশিক্ষিত বাহিনী মানুষের অত্যাচার নির্যাতন চালাচ্ছে, বাংলাদেশের মানুষ বুঝি ঘুরে দাঁড়াতে পারবে না, তাদের কি কোনো আর্মস ছিল না, তাদের কি দেশীয় অস্ত্র বা
বড় এক সাহস নিয়ে তারা কিন্তু যুদ্ধে গিয়েছিল এবং তারা বিজয়ী হয়েছিল। এখন যে অবস্থা দেশে সৃষ্টি হয়েছে, যুদ্ধ অবস্থা না, বাট এমন একটি একপাক্ষিক, পুরো বিষয়টা একপক্ষীয় করে ফেলা হয়েছে। পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকে, আমি সবার নাম বলতে চাই, মানুষ আশা করেছিল যে আর্মি নিয়ে আমরা সিচুয়েশন চেঞ্জ হবে, কিন্তু হয়নি। কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, যে কোনো কারণে হয়নি। হয়তো আর্মি, সেনাবাহিনীর সীমাবদ্ধতা রয়েছে, তারা তো বাড়ি বাড়ি গিয়ে বা সব জায়গায় গিয়ে নিরাপত্তা বিধান করা সম্ভব। যেমন কালকে আমি দেখলাম যে এই দেশে আইন কোথায় গিয়েছে যে মোটরসাইকেল রেলে সম্পূর্ণ নিষিদ্ধ। আমি যেখানে থাকি সেটি হচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসন। আমার রাস্তা পার হতে 10 মিনিট লেগেছে। এত বড় মোটরসাইকেলের বহন নিয়ে নৌকার পক্ষে মিছিল করছে। এই যদি দেশের অবস্থা হয়, এই যদি অবস্থা, তো আমি যে কথাটা বলছি সেটা শেষ করি। আমি আশাবাদী হতে চাই, মানুষ রুখে দাঁড়ায় এক সময়। পৃথিবীর সবকিছুর কিন্তু শেষ আছে, আমাদের মাথায় রাখতে হবে। যদি আমি মনে করি যে আমি শেষ, এটি কিন্তু আসলে না। আমি অত্যাচার, নির্যাতন, দুর্বিনীত শাসন চালিয়ে আমি মনে করি আমার এই শাসন যদি কন্টিনিউ করবে, এটি কিন্তু পৃথিবীর ইতিহাস বলে এটি কন্টিনিউ করে। সুভাষ সিংহ রায়, ইলিয়াস খানের বক্তব্যে কিন্তু একটা প্রচ্ছন্ন অভিযোগ আমরা বুঝতে পারছি দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে। অভিযোগ আপনার কি গণমাধ্যমের চোখে পড়েনি যে বিরোধী দলের নেতা কর্মীরা কোথাও ক্যাম্পেইন করতে পারছে না, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে? বিএনপি, এই যে একটু আগে দেখলাম দাদার মনে রক্ত, আজকে না দেখে খারাপ লেগেছে। গর্ষচন্দ্র রায়, ভালো লেগেছে। সুস্থ হয়েছেন দেখে তার ভালো লেগেছে। সরি, হ্যাঁ, কারণ আমি তো একই উপর কেন হামলা হবে? তিনি যেভাবে রক্তাক্ত দেখেছি, আমি তো তিনি কি এটা মিছিল করতে পারবেন না? এই যে মির্জা আব্বাস সাহেব, তিনি কি এটা মিছিল করতে পারবেন না? তার স্ত্রী একটা মিছিল করতে পারবেন না? বিএনপি একটি লোক কি পোস্টার লাগাতে পারবে না? একটি প্রেসে পোস্টার ছাপাতে পারবে না? এরকম নির্বাচন বাংলাদেশের মানুষ কোনোদিন দেখেছে? আমি জানি না, আমার যতটুকু বয়স, আমরা এরকম নির্বাচন কোনোদিন দেখিনি। বিএনপি নির্বাচনী প্রচারণা নিয়ে কিন্তু একটা অভিযোগ সবসময় থেকে গেছে। আমি আপনাকে বলি, গত 10 বছর ধরে বিএনপির একটা বড় রোগ হয়েছে, সেটা হচ্ছে, তার রোগটার নাম হচ্ছে অভিযোগনামা। এবং এই অভিযোগনামায় কিন্তু আক্রান্ত তার যারা সমর্থক, তাদেরও কিন্তু হয়েছে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, আপনি ৭০ নির্বাচনের পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে নির্বাচনগুলো হয়েছে, এগুলো তো নিশ্চয়ই আমরা বিশ্লেষণ করব। কোন নির্বাচনে কি ঘটেছে, কোন নির্বাচনে কে কোন কাজ করতে পেরেছে। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বলছেন ইলিয়াস খান ভাই, আমি তার বিরুদ্ধচারণ করব না, এবং যে বাক্যটি বলবো সেদিনই তিনি ব্যথা পাবেন সে কথাটি বলবো না। বিএনপি আত্মহননমনস্কতার কারণে আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এরকম। আজকে যুদ্ধাপরাধী দলকে তারা যে সাথে নিয়েছেন, এবং বিএনপির নিজের নেতা নির্বাচিত হওয়ার আগে জামাতের 25 জনকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, ধানের শীষ দিয়ে দেওয়া হলো। 22 এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামাতকে আগেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। এমন একটি আত্মহননমনস্কের পরিস্থিতিতে যদি ইলিয়াস ভাই মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার কথা বলে, তাহলে কিন্তু আমি একটু ব্যথা পাই। আমি তাকে ব্যথা দিতে চাই না এবং তার বিরাগ ভাজন হতে চাই না, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি সেটাই, আমি সেটাই বলছি। তরুণ প্রজন্ম কেন্দ্রে ক্যাম্পেইন করতে দিচ্ছে নাকি? তরুণ প্রজন্ম, আপনি দেখেন এই আপনার প্রত্যেকটা ভিডিও ফুটেজ বের করেন, বাংলাদেশের গণমাধ্যম এত বেশি বিএনপির প্রতি সহানুভূতিশীল, আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। এত বেশি প্রতিদিন যেভাবে তাদেরকে করি, মির্জা আব্বাসের বড় বড় মিছিল দেখানো হচ্ছে না, তিনি যে ভোট চাচ্ছেন না, তিনি সব জায়গায় যে হুঙ্কার দিচ্ছেন না, দেখছি তো আমরা। কিন্তু তার কর্মীরা যদি সাহস রাখতে না পারে, তার কর্মীরা যদি চেতনায় উজ্জীবিত না হতে পারে, তার কর্মীরা যদি দেখে এই জামাতকে পুনর্বাসন করার জন্য আমি দায়িত্ব কেন নিব, নেতারা হয়তো বড় হতে পারবে। বিএনপি জামাতকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, এই বিচারের দায়িত্ব তো আসলে এখন জনগণের হাতে। জনগণ বিএনপিকে কিভাবে দেখবে না, জামাতের প্রার্থীদেরকে ক্ষমতায় আসতে দিবে কি তারা আসতে দিবে না, এটা তো আসলে যারা ভোটার তাদের হাতেই তো। কিন্তু নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে যে স্বাধীনতা বিএনপি কিংবা জাতীয় ঐক্যফ্রন্টের পাওয়ার কথা ছিল, সেটি কি আসলে জামাতকে অংশীদার করার জন্য তারা পাচ্ছে না, এরকম টাইপের কিছু? আপনি একটু ঘুরিয়ে কথা বললেন এবং আমাকে জিজ্ঞেস করার খাতিরেই আপনি এটা বললেন। আমি এটা বলতে চাইনি, আমি এটা বলি নাই। আমি বলেছি তার নেতা কর্মীরা যারা পোলিং এজেন্টদেরকে সমন্বয় করবে, যারা ভোটারদের বাড়িতে বাড়িতে যাবে, তারা তো উৎসাহ হারিয়ে ফেলেছে।
কেন সেই উৎসাহ ওই উৎসাহ হারানো ওই জায়গাটায় যে কোন রাজনীতির কারণে তারা এই কাজটি করবে। এক সময় বিএনপি করেছে 15 বছর আগে, 20 বছর আগে কিংবা 25 বছর আগে শুরু করেছে, এখন আর বিএনপি ছাড়তে পারছে না, বিএনপি ছেড়ে চলে যায় না, কিন্তু উৎসাহ তো নাই, ভিতরে তাগিদটা নাই, উৎসাহের অভাব নাকি হামলা মামলা কিংবা আটকের আতঙ্ক কাজ করছে। আপনি যদি উদাহরণ হিসেবে দেন, শাসক দলের, যদি শাসক দলও বলেন, আমি শাসক দল বলতে চাই না, সরকার পরিচালনার যে দলটি আছে সেই দলটি যদি থাকা অবস্থায় তার 6 জন নেতা নিহত হয়েছেন, তার 445 জন কর্মী মারাত্মকভাবে জখম হয়েছে। সেটা তো তাদের অন্তর্কন্দলের কারণেও হয়েছে অনেক জায়গায়। বিএনপি সেই অবস্থা আছে যে সরকারি দলের একজন নেতাকে হত্যা করবে। আপনি নিজে গণমাধ্যমের একজন লোক হিসেবে জানেন না কোথায় কি হয়েছে? আপনি যদি বলেন, আপনি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে কারা হামলা করেছে, তার গাড়ি বহরে, তার উপরে না, কি হামলা করেছে ওই এলাকায়? গণমাধ্যমের কাছে আমি জানতে চাই, গণমাধ্যমের কাছে। গণমাধ্যম পত্রিকায় শিরোনাম করে মওদুদ আহমেদের গাড়ির বহরের উপরে হামলা, পাশাপাশি দেখায় উবায়দুল কাদেরের গাড়ির বহরের উপরে হামলা হয়েছে বলে অভিযোগ। একটি হচ্ছে অভিযোগের ভিত্তিতে শিরোনাম, আর একটি হচ্ছে প্রতিবেদক নিজে দেখেছেন। আমি পত্রিকার নাম বলছি না, কারণ খুব গুরুত্বপূর্ণ পত্রিকা। 2001 থেকে 2006 বিএনপির যে শাসনামল, জামাতের যে শাসনামল, জামাত নিয়ন্ত্রিত বিএনপির শাসনামল, সেই শাসনামলে বাংলা ভাইয়ের যে উত্থান হয়েছিল, বাংলা ভাইকে হৃষ্টপুষ্ট যারা করেছিল তাদেরকে গণমাধ্যম বলছে, কোন কোন গণমাধ্যম হেভিওয়েট, তার 6 জনকে নমিনেশন দেওয়া হয়েছে। ওই এলাকার যারা বিএনপির কর্মী, সাচ্চা কর্মী, যারা বিএনপির জন্য যারা লড়তে চায়, তারা তো সে উৎসাহ থাকবে না, তারা তাগিদ বোধ করবে না, তারা ওই জীবনটা দেওয়ার জন্য ঝুঁকি নেবে না। বাস্তবতা সেখানে এটা ইলিয়াস খান ভাইকে বুঝতে হবে, আপনার ভিতরে তাগিদ অনুভব করতে হবে। মানে বিএনপির নেতাকর্মীরা আসলে সেই তাগিদ অনুভব করেনি বলেই তারা নির্বাচনী প্রচারণাতে যায়নি, বা ইলিয়াস খান ভাইয়ের কথা প্রেক্ষিতেই বলছি। বাংলাদেশে কোন জেলায়, কোন নির্বাচনী কেন্দ্রে, মানে আসনে বিএনপির কার্যক্রম নাই? আপনি দেখাতে হবে তো। আপনি যদি আপনার নিজের কর্মীদেরকে হারিয়ে ফেলেন, 2013, 2015 যতটা না বিএনপির কর্মীরা করেছে, তার থেকে বেশি করেছে আউটসোর্সিং এর ওই জামাতি লোকগুলো। অত স্বাভাবিক তাদের দায়িত্ব এখন তাদের ঘাড়ে এসে পড়ছে। কর্মীদেরকে সুসংগঠিত করার ক্ষেত্রে আসলে নেতাদের আসলে কোনো ভূমিকা ছিল কিনা, একটা বিরতির পরে ইলিয়াস খান আপনার কাছে এই প্রশ্নটি থাকবে, বিএনপির নেতাদের কোনো ভূমিকা ছিল কিনা। একটা বিরতি নিয়ে ফিরছি সংবাদ সম্প্রসারণে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন সংবাদ সম্প্রসারণ। সুভাষ সিংহ রায় এবং ইলিয়াস খান আছেন আমাদের সাথে। বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখে গেছিলাম, যে সুভাষ সিংহ রায় যেমনটা বলছেন যে বিএনপি নেতাকর্মীরা আসলে কেন যাব এই নির্বাচনী প্রচারণায়, জামাতকে সঙ্গে রাখার একটি কারণ তিনি দেখিয়েছেন যে আসলে জামাত তো আজকে সঙ্গে না, জামাত তো দীর্ঘদিন, আমি তো বারবার স্টুডিওতে বলেছি, দাদার সঙ্গে বহু প্রোগ্রামে আমি বলেছি যে বিএনপির সাথে জামাতের হচ্ছে ইলেকট্রাল অ্যালায়েন্স, এটি কোনো আদর্শিক অ্যালায়েন্স। 70 দশকের একটা গান ছিল না সিনেমার, আমি কার জন্য পথ চেয়ে রব, আমার কি দায় ঠেকেছে, তো কর্মীদের কি দায় ঠেকেছে? না, অবশ্যই কর্মীদের দায় ঠেকেছে, কারণ তারা তো বিএনপিকে ভালোবাসে, তাই না? এবং এই যে কথাটি বলেন, যেমন ধরেন যদি কোনো কারণে এলাকায় কর্মীদের মারধর করে সুবিধা না করতে পারে, তাহলে কোর্টে যাচ্ছে, লোয়ার কোর্টে সঙ্গে সঙ্গে অর্ডার পেয়ে যাচ্ছে। আমি জানি না কোর্ট অবমাননা, সবকিছু বলতে চাই না। তারপরে সেখানে না হলে অন্য জায়গায় যাচ্ছে, মানে সবগুলো অর্গান একদম নেকেডলি, উলঙ্গভাবে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো সরকারের সঙ্গে একাকার হয়ে গেছে। এবং বিএনপি তথা ঐক্যজোট যাতে, ঐক্যফ্রন্ট যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করতে না পারে, যে এইমাত্র আমাদের বিরতির সময় আমাদের এক ছোট ভাই তিনি ফোন দিলেন, তারা ধরুন বিএনপির একদম কি বলা যায় যে খুব ডাইহার্টেড নিবেদিত প্রাণ কর্মী, কিন্তু এলাকায় যেতে পারছে না, তাদের নামে মামলা হয়েছে, তারা এলাকায় ছিলেন না, তারপর মামলা হয়েছে, এবং তা অন্য যারা ছিলেন তা অনেককে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো একজনকে ধরলে তো 50 জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে, এটা তো বাস্তবতা। এই অবস্থায় নির্বাচনটি হচ্ছে। সুতরাং নেতাদের প্রতি কি বলে, যেখানে এই গয়েশ্বরের উপর হামলা করা হয় সেখানে সাধারণ কর্মীরা তো কোনো বিষয় না, যেখানে মির্জা আব্বাসের উপর হামলা করা হয়, যেখানে বিএনপি মহাসচিবের উপর হামলা করা হয়, দাদা একটু বলছিলেন যে তাহলে ওখানে কি বিএনপি লোকজন হামলা করেছে, আমি জানি না, দাদা হয়তো মিডিয়া ভালো দেখেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি অফিসে আটকেছিলেন কি, এটাকে আওয়ামী লীগ করেছে? তো
তো আইনশৃঙ্খলা সবাই করেছে। নমিনেশনের সময় যেটি হয়েছে সিচুয়েশনটা এমন, সেটি বড় দলে হয়ে থাকে, এটি বড় কোনো বিষয় না। হ্যাঁ, যেমন আজকেও দেখলাম আওয়ামী লীগের একজন শেষ পর্যন্ত এখনো বিদ্রোহী প্রার্থী হিসেবে আছে। বড় দলে প্রচুর প্রার্থী থাকে, সুতরাং এসব বিষয় হয়ে থাকে। নির্বাচন কি বল পার্টি, আপনি তো ছাত্র রাজনীতি করেছেন, অনেক সময় দেখা গেছে ছাত্রদল বা ছাত্রলীগের যে কমিটি হয়েছে অন্যরা পছন্দ করেনি, পার্টি অফিসে গিয়ে হামলা করেছে, মারধর করেছে, আন্দোলন করেছে, সেটি ভিন্ন প্রসঙ্গ বড় দল হিসেবে। বাট দাদা যেটি বললেন আমি তার সাথে একমত না। আসলে কর্মীরা ঐক্যবদ্ধ ছিল, কিন্তু তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, তাদেরকে গ্রেফতার, নির্যাতন, মামলা দিয়ে, এবং মামলায় এমন হচ্ছে অজ্ঞাত থাকে কিছু লোক গিয়ে একজনকে ধরে ফেললো, এবং আমি আজকে স্টুডিওতে সরাসরি বলে যাই টাকা না দিয়ে কোনোভাবে ছাড়া পাবে না, এবং এটি একটি বিরাট বিজনেসে পরিণত হয়েছে, বিশাল বিজনেসে পরিণত হয়েছে। এক এক এলাকায়, যেমন কালকে আমাদের এলাকায় 8 জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সাধারণ মানের কর্মী, এবং তাদেরকে ছাড়াতে গেলে নানা ধরনের ইচ্ছা পূরণ করতে হবে, সেটি তো সবার পক্ষে এই রিস্ক সবাই নিতে চায় না। যেমন গ্রামের একজন কর্মী আছে, তার পক্ষে 20, 30 বা 50,000 টাকা দেওয়া সম্ভব না, তিনি গ্রেফতারের রিস্কই তো নেবেন না। তিনি মনে করছেন যে আমি বাজারে উঠলে বা পার্টি অফিসে, আর কেন্দ্র অফিস টফিস তো কোথাও বানাতে পারেনি, এগুলো সব ভেঙে ফেলেছে বাংলাদেশের অধিকাংশ জায়গায়। তো এই কারণে আসলে এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। সুতরাং এখানে নেতারা ঐক্যবদ্ধ করতে পারে নাই সেটি বলার সুযোগ নেই। যারা এটি বললেন যে দুই দলেই এবার বিএনপি এবং আওয়ামী লীগের প্রচুর সংখ্যক প্রার্থী ছিলেন। বিএনপি অফিসের সামনে আমরা দেখেছি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসছে, আগ্রহ নিয়ে এসছে। কারণ আপনি তো জানেন, আমরা সবাই জানি যে গত যে নির্বাচনটা হচ্ছে 14 সালে বিএনপি সে নির্বাচনে যায়নি, এবং সেখানে বিনা ভোটের বলা যায় নির্বাচন তো বাংলাদেশের মানুষের কাছে একটি উৎসব। বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটি কিন্তু একটা উৎসব, বাংলাদেশে আরও বেশি। চায়ের আড্ডা, মিছিল, সমাবেশ, বসে টিভি দেখলাম, কত কিছু হয়, কিন্তু এবার একদম কি বলা যায় কবরের শান্তির মতো একজন পরিবেশ শান্তি তো বিরাজ এরকম করছে। ছিল না। ইলিয়াস খান যখন দুদল সম্মত হলো, জাতীয় ঐক্য ফ্রন্টের সাথে একীভূত হয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণে সম্মত হলো, সিদ্ধান্ত দিল, ঘোষণা এলো, প্রধানমন্ত্রীর তরফ থেকে নমনীয় হয়ে সংলাপের আহ্বান জানানো হলো, এতগুলি দল একসাথে বসলো, তখন তো আমরা একটা ফ্লো দেখেছি, এটি একটি সরকারের কৌশল ছিল। কারণ গতবার যে নির্বাচনটি তারা করেছে 2014 সালে, তাদের গায়ে একটি তকমা ছিল যে এটি ভোটারবিহীন নির্বাচন, সেটি যাতে না হয়। এবারে কৌশল করেছে ঐক্যফ্রন্ট বা বিএনপিকে নির্বাচনে এনে এমন অবস্থা করব, কেউ কেন্দ্রে না জিততে পারে, ভোট না দিতে পারে, আমরা করুণা করে যে কয়টি আসন দিব এবং বাইরের বিশ্বে আমরা বলবো যে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। কারণ আওয়ামী লীগ যতই অস্বীকার করুক, বিএনপি তো একটি বড় দল, বাংলাদেশে 3 বারের ক্ষমতা ছিল বা আরও বেশি সময় ছিল, সেটি প্রমাণ করার জন্য একটু কৌশল করে এবার ভিন্ন কৌশল নিয়েছে। গতবার নির্বাচন থেকে কি বলা যায় বের করে দিয়ে যাতে নির্বাচনে না যায়, এবার কৌশল করছে নির্বাচনে আসবা কিন্তু ভোট দিতে পারবে না, তোমরা যাতে ভোট না দিতে পারো সেই ব্যবস্থা আমরা সারা দেশে করবো, এবং অত্যন্ত সফলতার সঙ্গে তারা সেটি করেছে। তারপরে আমি আশাবাদী, যে কথা আগেও বলেছি, যে মানুষ যদি ভোট দিতে যায় তাহলে ভিন্ন ডিসেম্বর পর্যন্ত আমাদের দেখতে হবে যে নির্বাচনের দেখা ছাড়া তো আপনার কোনো বিকল্প নেই। আর দেখা ছাড়া আপনার আমার কাছে আপনি কি আসলে এই যে কৌশল নির্বাচনে এনে নির্বাচন থেকে দূরে রাখার যে কৌশলের অভিযোগ আমরা পেয়েছি ইলিয়াস খানের কাছে, সেটি আপনি কিভাবে? আমি ইলিয়াস খান ভাইয়ের সাথেও আমিও নিজেও আশাবাদী। 23শে ডিসেম্বরের নির্বাচনের পর কৌশলটি সম্পর্কে কিছু না, কৌশল বলবো, এই ফাঁকে কৌশল করে কৌশলের কথাই বলবো। 30শে ডিসেম্বরের নির্বাচনের পর সাচ্চা বিএনপি কর্মীদের মধ্যে উপলব্ধি জাগবে যে আমরা একবার জামাতের কথায় 2014 সাল নির্বাচনে অংশগ্রহণ করি নাই, আমরা ফাঁদে পড়েছি। আবার 2018-তে ডক্টর কামাল হোসেনকে সামনে রেখে আমরা জামাতকে ভিতরে নিয়ে আমরা তাও কিছু করতে পারি নাই, মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। এবার আমরা নিজেরাই দাঁড়াবো, তখন সাচ্চা বিএনপি তৈরি হবে, এবং তখনই সরকারি দল হিসাবদিহিতার মধ্যে আসবে, জবাবদিহিতার মধ্যে আসবে। সরকারকে আরও বেশি পারদর্শিতা দেখাতে হবে, আরও বেশি নিজের সক্ষমতা দেখাতে হবে। এই জায়গায় আমি আশাবাদী। আমি আপনার কটা শিরোনাম পড়ি। জামাতকে হুমকি মনে করা যুক্তরাষ্ট্রের সুশীল সমাজ, এটা আজ থেকে 7 দিন আগে এই শিরোনামটি হয়েছে। বাংলা ট্রিবিউনের একটি সংবাদ, আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, এবং তারা 60 বছর ধরে জরিপ করে, এবং গত 10 বছর যাবৎ তারা আওয়ামী লীগের প্রতিটা ঘটনার কিন্তু সমালোচনা করেছে। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন একজন গণমাধ্যমের মানুষ হিসেবে। এবং আরেকটি সংবাদ, বিএনপির চেয়ে আওয়ামী লীগ জনপ্রিয়তা অনেক বেড়েছে, এটা বলছে কি IRI, আন্তর্জাতিক জরিপ সংস্থা। নিক্কেই এশিয়ান রিভিউ, তারা বলছে বাংলাদেশের উত্থানের পেছনে শেখ হাসিনা, এবং সেই উত্থানের পরবর্তীতে তারা যে প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনে স্পষ্ট করে বলেছে
একমাত্র শেখ হাসিনাই হচ্ছে আবার ফিরে আসবে বিশাল জনসমর্থন নিয়ে। ভোটের জনসমর্থনে এগিয়ে থাকবে আওয়ামী লীগ, বিএমআই রিসার্চ, এটা হচ্ছে bdnews24.com এর। এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার যে গত কয়েকদিন আগে যে জরিপটি দিয়েছে সেখানে তারা স্পষ্ট করে বলেছে যে কি বিজয় অর্জন করবে আওয়ামী লীগ, বিশাল বিজয়। এই বিষয়গুলো আজকে আমাদেরকে শুধু ভাবায় না, আমাদেরকে দেখিয়ে দেয় না, আমাদেরকে পথ দেখিয়ে দেয় যে আজকের মানুষ কি ভাবছে। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট যখন তারা জরিপ করেছে, তারা কিন্তু 51,000 মানুষের উপরে কিন্তু জরিপ করেছে 51টি জেলায়। অতএব এইটা কিন্তু উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে নারী পুরুষ সমতার ক্ষেত্রে 4 ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ, বিশ্বের প্রথম 4টি দেশের মধ্যে বাংলাদেশ। অর্থাৎ এইটা আপনি যদি আরডিসির জরিপ যখন বলে নির্বাচনে মহাজোট 248টি আসন পাবে, তখন কিন্তু ভাবতে হবে না, সে বক্তব্য থাকুক, বক্তব্য থাকতেই পারে। তারপরে কি দেখছেন, ঠাকুরগাঁয়ে একই নির্বাচনী এলাকার পরপর ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই এলাকা নির্বাচনের প্রার্থীকে, জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীকে আর আওয়ামী লীগের প্রার্থীকে, আওয়ামী লীগের প্রার্থী যিনি সজ্জন হিসেবে পরিচিত, আমি বলছি না মির্জা ফখরুল সজ্জন ব্যক্তি না, তার প্রতি আমার ভীষণ শ্রদ্ধা আছে, কিন্তু সেই এলাকায় একবার হয়েছিল কৃষ্ণ ঘোষের বাড়িতে আর মিস্টার বর্মনের বাড়িতে গতকাল। এবং যে কারণে আজকে সম্প্রীতির সম্মেলন হচ্ছে এখানে। এবং র্যাবের প্রধান তিনি বলেছেন যে স্পষ্ট করে বলেছেন মধ্যপ্রাচ্যের টাকার প্রভাবে পাকিস্তানের ষড়যন্ত্রে লিপ্ত। এবং আইএসএর ওপর যে রিপোর্টগুলো হয়েছে সমস্ত গণমাধ্যমে, সেটা তো এক বস্তা, যে বিএনপি কিভাবে 2001 সালে যে অর্থের বিনিময়ে আইএসআই যে অর্থ দিয়েছিল, সেই অর্থ দিয়ে নির্বাচন পরিচালনা করেছিল, নানান জায়গায় জঙ্গিবাদের বিস্তার ঘটেছিল, এবারও সে কাজটি করছে। টেলিফোনের সমস্ত ফোনালাপগুলো, সংলাপগুলো আপনার চ্যানেল সহ সব চ্যানেলে এটা ফুটে উঠেছে। অর্থাৎ এই জায়গায় বিএনপি জনগণ থেকে অনেক পিছিয়ে গেছে, যে কারণে তারা নানান রকম শুধু অভিযোগ আর অভিযোগ করছে। আর গণমাধ্যম এত বেশি সহানুভূতিশীল এই বিএনপির ওপরে, যেটা বলে শেষ করা যাবে না। যে কারণে তারা অনেক কথা বলতে পারে। কারণ এই যে যখন ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তখন তোমার মনে পড়ে 2002 সালে 1 অক্টোবর নির্বাচনের পর 2001 সালে যে বাঁশখালীতে 24 জন একটি শীল পরিবারের সদস্যদের একই ঘরের মধ্যে আটকে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। অনেকগুলো ঘটনা কিন্তু এখানে আছে, ঘটনা ঘটেছে। এবং আমি আবারও বলি, নির্বাচনের প্রচারের প্রথম দিনেই 2 জন আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। কে করেছে? বিএনপি করেছে। আরডিসির প্রতিবেদন নিয়ে আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন। এই যে ভদ্রলোক মিস্টার কুকসান বা সামথিং লাইক দ্যাট, ওনার নাম আমি দেখেছি, এটা একটি ভুইফোর সংগঠন। এবং এই যে বাংলাদেশের জরিপটি করেছে, আমি জানি, আমি দেখেছি, আমি ওই এটার যিনি বাংলাদেশের কনসাল, ওনার সাথে কথা বলেছি, একজন আমেরিকান ভদ্রলোক, এবং এটি ফাইন্যান্স করেছে কে? মাননীয় প্রধানমন্ত্রীর উনি কি বিষয়ে উপদেষ্টা সালমান মাহমুদ রহমান সাহেব। এই তথ্যসূত্র কোথায়? অবশ্যই এটা নিজে স্বীকার করেছেন। আমি দেখছি তো কোন পত্রিকা স্বীকার করেছে, ওই পত্রিকা নিয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এই জরিপটি করিয়েছে, ওই যে সংগঠন ভুইফোর সংগঠনটির নামে। আবার ভুইফোর সংগঠন বলছেন। এবং এটা কোন 10 বছরের সংগঠন, পৃথিবীর কোথাও কোনো ইলেকশন নিয়ে তারা কোনদিন জরিপ করে না। যাই হোক, এবং প্রতি আসনে যেখানে 4 লক্ষ ভোট, সেখানে মাত্র 44 জনের উপরে এরা জরিপ করেছে। আমি তাকে বলেছিলাম যে এটি হচ্ছে আওয়ামী লীগের যিনি প্রধান, তার উপদেষ্টার নাম্বার 2, তিনি নৌকা থেকে একটি আসনে নির্বাচন করছেন, এবং যে প্রতিষ্ঠানটি সাপোর্ট করছে, ওই জরিপটি করেছে ওই প্রতিষ্ঠানটি তার। এটি আপনি বায়াসড মনে করেন কিনা, যে রিপোর্টটি বায়াস, তিনি বিশাল ব্যাখ্যা দিলেন আমার কাছে, তিনি এই জরিপ করেছেন, সেই জরিপ করেছেন, কিন্তু কোথাও নির্বাচন নিয়ে জরিপ করেছে, কোথাও জরিপ করেছেন কোন নির্বাচন নিয়ে, এরকম কিন্তু তথ্য উনি আমাকে দিতে পারেন। ওই দিন 71 টেলিভিশনে ভদ্রলোক এসেছিলেন। এই হচ্ছে এইসব জরিপ টরিপ, এগুলি কিছু নেই। এগুলো আমরা জানি লবিস্ট নিয়োগ করে এই ধরনের জরিপ। লবিস্টের কথা বললে লর্ড কার্লাইলের নাম আসে। একটা বিরতির পর আরো কিছু বলার আছে, একটা বিরতির পর ফিরে এসে পড়ি। সংবাদ সম্প্রসারণে আর একটা বিরতি নিয়ে ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন সংবাদ সম্প্রসারণ, ইলিয়াস খান এবং সুভাষ সিংহ রায় আছে আমার সাথে। দেখে নিতে চাই পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে। শুরুতে বাংলা ট্রিবিউন আছে আমাদের সাথে। বাংলা ট্রিবিউনের প্রথম খবরটি হচ্ছে, গেরিলা কায়দায় ভোট কেন্দ্র দখলের হুমকি দিয়েছেন তারেক, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে।
ভাষণটা শুনতে পেয়েছেন? আপনার কি সে সৌভাগ্য হয়েছে? এখন পর্যন্ত হয়নি। আচ্ছা, হ্যাঁ, তাহলে বলেন আপনি একটু। ইউটিউবের আমি শুনেছি এবং দেখবেন এটা টুইস্ট করা রিপোর্ট, টুইস্ট তিনি করা কোনো হুমকি দেন এবং তিনি বলেছেন কেন্দ্রে যেতে। ক্রমাগতভাবে যা সমস্ত ওই লন্ডনে বসে নিরাপদ জায়গায় বসে যে সমস্ত হুমকি দেন সেই হুমকি তিনি দিয়েছেন এবং কোন এখতিয়ারের বলে তিনি এই কথাগুলো বলেন? এক যেন ওনার দুই এখতিয়ার হচ্ছে নেই, উনি বলতে কোন পারবেন না। এখতিয়ারের বলে তিনি কোন দলের নেতা এখতিয়ারের কর্মীদের। বলে এই যে বিএনপির যে প্রার্থীদের তিনি নির্বাচন করেন? এটা তো প্রশ্ন হচ্ছে। তিনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন বিএনপির, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন না? এটি নিয়ে তো ইলেকশন কমিশনও কোনো রকমের আপত্তি জানায়। হ্যাঁ, জানায়নি। ইলেকশন কমিশন তো অনেক কিছুতে আপত্তি জানায় না। সেক্ষেত্রে তিনি তার নেতাকর্মীদের তো নির্দেশনা দিতেই পারেন। কোন নির্দেশনা দিতে পারেন? মানে নির্বাচন নিয়ে নির্দেশনা জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। কামাল হোসেন কি এটাকে এন্ডোর্স করেন? আমি তাকে প্রশ্ন করি, তিনি কি এন্ডোর্স করেন? তিনি এই কোন নেতা মনোনয়ন দেবেন সেটা কি উনি কি এন্ডোর্স করেছেন? বিএনপির নির্বাচনী বোর্ড এটা করবে। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা, আপনারা এটা নিয়ে আলোচনাও করেননি, বিএনপির গঠনতন্ত্রের 7 নম্বর যে ধারাটি, সেই ধারাটি বিলোপ করেছে কোন এখতিয়ার বলে? নির্বাচন কমিশন তো এ ব্যাপারে কোনো পদক্ষেপ আর নেয়নি। সেটা নিয়ে আলোচনা আপনারাও করেছেন। হ্যাঁ, করেছি, কিন্তু এই আলোচনাটা তো নির্বাচন কমিশন করা উচিত ছিল। নজরুল ইসলাম খান 1.5 বছর আগে একটি চিঠি দিয়ে এসছে, বলেছে পরে তারা এই ব্যাখ্যাটা দিবে, আর ব্যাখ্যা দেয়নি। আপনি যেই আইনের বলে রাষ্ট্রপতির যে আদেশ, সেই আদেশকে সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে, যে 3টি কারণে সে নির্বাচনে অযোগ্য ঘোষিত হয় কিংবা কোনো দলের প্রধান থাকতে পারেন না, সেগুলো উল্লেখ করা হয়েছে। কিন্তু এই যে ঘটনাগুলো, তিনি যে হুঙ্কারগুলো দেন, কোন দলের গঠনতন্ত্র কেমন হবে সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, এটা বারবারই তো বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছিল। আমার পাশে আমি ইলিয়াস খান ভাই আর আমি পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করছি, আমার ঘরেতে আমি দাহ্য বস্তু জ্বালাবো, এটা তো সে কিছু বলতে পারবে না, তাই তো যাচ্ছে তাই। আমার পাশের ঘরে যদি আমি দাহ্য বস্তু জ্বালাই, ওই গাছে দাও দাও করে আগুন জ্বলে, আমার ঘরেও আগুন লাগবে। বিএনপির গঠনতন্ত্র আমি মনে করি বিএনপির ঘরে আগুন লাগা মানেই বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া আগুন জ্বালা। এবং এই গঠনতন্ত্র তো ইলেকশন কমিশনে জমা দেওয়া হয়েছিল। ইলেকশন কমিশন বলেছে, ইলেকশন কমিশন চিঠি দিয়েছে, ইলেকশন কমিশন বলেছে আপনারা এটা সুনির্দিষ্ট ব্যাখ্যা দিন, কারণ আপনাদের আইনগত ব্যাপারে আপনারা এটা ব্যত্যয় ঘটিয়েছেন, এটা করেছে। এখন তিনি যে নির্বাচনের আগে যখন মানুষকে যে উত্তেজিত করছেন, দখল করুন, হ্যাঁ এটাও ঠিক। আবার ডক্টর কামাল হোসেনের মতন এত শ্রদ্ধেয় ব্যক্তি তিনিও বলছেন যে ভোট পাহারা দিয়ে দখল করবেন, কিন্তু ভোট চাচ্ছেন না, নিজেও ভোটে দাঁড়াননি, তিনি ভোটও চান না, তিনি বলেন যে দখল করেন। এবং এমনও তিনি হুঙ্কার দেন যে জাতীয় প্রেস ক্লাবে ইলিয়াস ভাইদের এলাকায় তিনি বলছেন আসেন, সামনে আসেন, মোকাবেলা করেন, হুমকি দিচ্ছেন। তিনি তো সুভাষ সিংহ রায় এমন তো হতে পারে যে তিনি যে হুঙ্কার দিচ্ছেন বা তিনি যে কথাগুলো বলছেন, তিনি তো আসলে রাজনীতিবিদদের মতো করে ভাষণও দিতে পারেন না। এই কারণে হয়তো বা ভাষাগত বিষয়গুলো কিছুটা সংকটের মধ্যে আছেন, এরকমও তো হতে পারে নাকি? আমরা আর খবরগুলো একটু দেখে নিতে চাই। জাতীয় ঐক্যফ্রন্টের গ্রেফতার প্রার্থীর তালিকায় জামায়াত, ভোটের জন্য প্রস্তুত ইসি, ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। SMS এর মাধ্যমে জানা যাবে কেন্দ্রের নাম ও ভোটার নম্বর। ভোটের মাঠ নিরাপদ রাখতে সুদৃঢ় বলয় তৈরি, ডিএমপি কমিশনার বলছেন। টানা ছুটিতে জ্বালানি তেল ও গ্যাস সংকটের আশঙ্কা। পরের সংবাদগুলো কি আছে একটু দেখে নিতে চাই। প্রথম আলো আছে আমাদের সাথে, আমরা আসাদুজ্জামান মিয়াকে দেখতে পাচ্ছি। পুলিশের আচরণ পক্ষপাতমূলক নয়, যেটি নিয়ে আসলে কথা হচ্ছে গত কদিন ধরে, পুলিশের ভূমিকা নিয়ে কথা হচ্ছে। ইলিয়াস খান, কিছু কি যোগ করতে চান আপনি? না, উনি বলেছেন, তার ওনার কথা তো মানতেই হবে, কারণ পুলিশ খুব সারা দেশে চমৎকার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। মানে একটি দলের নেতা কর্মীরা যাতে কোনো প্রকার নির্বাচনী প্রক্রিয়ায় যোগ না দিতে পারে, পুলিশ সেটি নিশ্চিত করে। সুতরাং এখন এক দলই মাঠে, যদি মারামারি কাটাকাটি নিজেরা করবে, বা অন্য দল তো আর নাই, সুতরাং সেই অর্থে হয়তো তিনি বলেছেন কিনা আমি জানি না। গার্ডিয়ানের দৃষ্টিতে রোববারের নির্বাচন নিয়ে গার্ডিয়ানের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। লন্ডন থেকে তারেক নাশকতার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ এর পক্ষ থেকে। বলা হচ্ছে ক্ষতি করার চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে। এটি একটি বাহিনী প্রধানের ভাষা উচিত, বেনজির আহমেদ বলছেন, র্যাব প্রধান বলছেন। যারা সাম্প্রদায়িক নির্যাতন করবে, যারা ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে, এবং একবার না দুবার
সবচেয়ে বেশি প্রতিবাদ করা উচিত ছিল আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নির্বাচনী এলাকার ভিতরে এটা পড়ে, তার তো এটা বলা উচিত ছিল এবং তার দেখা করতে যাওয়া উচিত ছিল। কারণ ওই এলাকায় আওয়ামী লীগের যিনি প্রার্থী তিনি হচ্ছেন রমেশ চন্দ্র সেন, সাবেক পানি সম্পদ মন্ত্রী। তার ব্যাপারে আজ পর্যন্ত কোনো অভিযোগ কিন্তু কোনো গণমাধ্যমে আসে নাই। তিনি খুব শান্তিপ্রিয় মানুষ, তার এলাকায় এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এইটাই সবচেয়ে দুঃখজনক ঘটনা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন, এবারে নির্বাচনে ভারত উত্তাপ নেই কেন? ভারত উত্তাপ নেই কেন, এ কথা কেন তারা বলতে যাচ্ছে? মানে ভারতের পক্ষ থেকে একটু সংবাদটা দেখে নিতে চাই, কি আসলে আছে সংবাদটির মধ্যে। ভারত উত্তাপ নেই বলতে তারা কি বোঝাতে চেয়েছে? ইন্ডিয়ান এক্সপ্রেস, আমরা একটু খবরটি পড়ে নিতে চাই। ইলিয়াস ভাইরা এটাই বলেছে, আমি না পড়েই বলছি। ইলিয়াস ভাইরা এইটা প্রথম আলোর বুঝছি, খবর। ইলিয়াস ভাই ওটা থেকে রেফারেন্স। ইলিয়াস ভাইরা 2014 সালের নির্বাচনের পর যে কথাটি বারবার প্রসঙ্গে ক্রমে এনেছেন, অপ্রাসঙ্গিক ক্রমে এনেছেন, যে সুজাতা সিং। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নাম এতবার কিন্তু আমরা অনেকেই নিই না। আচ্ছা, ভারতের ওই সুজাতা সিং এর ঘটনাটা, ভারত বিরোধী অনুভূতি ছড়ানোর কোনো চেষ্টা করতে দেখা যায়নি বিএনপিকে। বিএনপির পক্ষ থেকে আসলে ভারতের হাতে দেশ বেচে দেওয়া হচ্ছে বা এই শব্দটি ব্যবহার করা হয়নি। এইজন্যই বিএনপিকে ভারতকেও এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য দেখা যাচ্ছে না। জুজুর ভয় দেখাচ্ছে সবাইকে, আইএসআই নিয়ে খুব টেনশনে আছে আওয়ামী লীগ। এটা তো সমস্ত সাক্ষ্য প্রমাণ রয়েছে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কথা বলেছে, সমস্ত কিছু সাক্ষ্য প্রমাণ রয়েছে। তেমন এবার পাকিস্তান উত্তাপ রয়েছে। না, পাকিস্তান তো সবসময় আইএসআই গোয়েন্দা সংস্থা বাংলাদেশ নিয়ে সবসময় ষড়যন্ত্র করে। এরপরে দেখে নিতে চাই খবরগুলো কি আছে। bdnews24.com রয়েছে আমাদের সাথে। কেন্দ্রে ভোটারদের মোবাইল ব্যবহারে মানা, ভোটের দিন বিদেশগামীদের যাতায়াতে নিষেধাজ্ঞা শিথিল, নীরবই থাকলেন নীরব চনমনের কামাল, ভোটের আগে বিক্রি বেশি কাঁচা বাজারে, 2.5 ঘন্টায় নিভল জামান টাওয়ারের আগুন, মানিকগঞ্জে 2 স্পিড বোট সংঘর্ষে 1 জন নিহত, ময়মনসিংহ 4, ধানে লাঙ্গুলে জমজমাট, সেনাবাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না রিজভী আহমেদ অভিযোগ করেছেন, সীতাকুণ্ডে ধানের শীষে কে এখনো জানে না আসলাম পরিবার। জামান টাওয়ারে যে আগুন ধরেছে, এই জামান টাওয়ারে কেউ জাতীয় ঐক্য ফ্রন্টের অফিস, এখনো পর্যন্ত যে অভিযোগটি করে নাই যে আওয়ামী লীগ কিংবা সরকারি দল এই কিংবা তাদের এজেন্সিরা এটা আগুন ধরিয়েছে, নিয়ন্ত্রণে আনা গেছে। এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো। আসলে নির্বাচনের ভোটের অপেক্ষায় আছে এখন আমরা। 30 তারিখে কি হতে যাচ্ছে সেটাই দেখতে চাই। সুষ্ঠু সুন্দর একটা অংশীদারিত্বমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক আমরা একটা নির্বাচন দেখতে চাই। ইলিয়াস খান, সুভাষ সিংহ রায়, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আইপি নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই ZSRMA। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।